আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও চলে এলাম আপন দুই বোনের তৃতীয় পর্ব নিয়ে। শেষ করেছিলাম চোখে আঙ্গুল দিয়ে ন্যায় অন্যায় দেখিয়ে দিতে হয় এখান থেকে। তো চলো এখান থেকে শুরু করা যাক। এটা ছিল তার মামির কথা। তো তখন উত্তরে শারমিন বলল, মামি, আমি তো মান সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলিনি, তবে এখন আর চুপ করে থাকবো না। এখন মনে হয় সময় এসেই গেছে আমার কিছু করার। আমি যদি এভাবে দিনের পর দিন চুপ করে থাকি তাহলে তো এরা সমস্ত লিমিট ক্রস করতেছে। পরে ওর মামি ওকে বলল, তোর ধৈর্য সহ্য দেখে আজকে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। তবে মারে, যে ধৈর্য নিজের সংসার শেষ করে দেয় ওই ধৈর্যর কোনো মানে হয় না। মানুষ সংসার করার জন্য, স্বামী সংসার টিকিয়ে রাখার জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা যত আপদ বিপদের সাথে মানুষ লড়াই করে, ধৈর্য শক্তি রাখে। আর তুই এটা কি করছিস? তোর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আর তুই সেটা ধৈর্যের সঙ্গে বসে বসে দেখছিস, এটা কি? তখন ওর বোনের কথা তোমাদেরকে আমি এর আগেই তো বলেছিলাম, ওর বোনের কথা, যে আপন বোন কী করে এটা করতে পারলো। তখন সেই বোনের কথাই নতুন করে আবার বলল যে ওকে আর ছাড় দেওয়া হবে না, এতদিন যা হয়েছে হয়েছে। তখন সে ওই অবস্থায় তার বাচ্চাকে কোলে ছিল, কোলে নিয়ে বাড়িতে গেল। যাইয়া সে ডাইরেক্ট বলতেছে, তুমি কি বেছে নিবা? শারমিন বলতেছে, তুমি কি সাজেদা চাও না শারমিন চাও? তোমাকে যে কোনো এক সাইড বাঁচতে হবে। তো ওর স্বামী বলতেছে যে এটা কোন ধরনের কথা? ওর জায়গায় ওই, তোমার জায়গায় তুমি। বলছে, না, এটা তো হতে পারে না। একই মায়ের আপন দুই বোন, একজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেলে আরেকজনের সাথে তো থাকে না সম্পর্ক। সেক্ষেত্রে এটা কি করে হবে? এটা তো হতেই পারে না। তো ওর সাথে যে তুমি এই সম্পর্ক করে নিছো, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। এখন তার স্বামী একেও ছাড়বে না, ওকেও ছাড়বে না, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, ছাড়বা না। কতদূর পরে এটা নিয়ে পঞ্চায়েত ডাকা হলো। শারমিনের স্বামীর ভাসুর দেবর ননদ, শারমিনের শ্বশুর ছিল না, তার শাশুড়িকে ডাকা হলো। সবাই এসে বিচার টিচার কইরা ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সমস্ত প্রস্তুতি করে নিল। এখন বিয়ে যে বাড়িতে দিল, ওই ছেলেটা ছিল এক গৃহস্থের একটাই ছেলে, অনেক অনেক টাকা পয়সার মালিক। এখন এই বিয়ে তো হতে দিবে না শারমিনের হাজব্যান্ড, যেহেতু তার সাথে তার একটা অবৈধ সম্পর্ক আছে। বা কী মজা পাইছে কে জানে, জানি না। তো বিয়ে হতে দিবে না। তো ওকে, ওর ব্যবসার কাজে ও একটু দেশের বাইরে গেছে। এই ফাঁকে ওর বিয়ের কাজটা সবাই মিলে কমপ্লিট করেছে, খুব ভালো ঘরে বিয়ে দিছে। তো উনি আসছে, আসার পর মানে সাজেদা কই, সাজেদা কই, সাজেদা কই, সাজেদা কই, সাজেদার বিয়ে হয়ে গেছে। ওর বিয়ের দরকার আছে না? ওর সংসার করতে হবে না? তো বিয়ে দিয়ে দিছে। এখন এটা তো আর অনেক কয়দিন পরের ঘটনা। তার আগে বিয়ের রাতে এখন ওই মেয়ে স্বামীর কাছে যাবে না, বাসর ঘরে যাবে না, স্বামীর সাথে সম্পর্ক রাখবে না, স্বামীর শরীরে নাকি গন্ধ পায়, সেই ভকচক। যাকে এক পর্যায়ে মনে করো যে খুব সিনকেট শুরু করছে। এরা আবার জানতে পেরে ওই মেয়েকে নিয়ে আসছে। আয়না দেখে যে পেট অনেক বড়। কি পেট কেন এত বড়? পেট অনেক বড়, পেট কেন এত বড়? এইটা যদি ওর স্বামী ওর সাথে বাসর করতে যায় তাহলে বিষয়টা সবার চোখের সামনে চলে আসবে। তখন বিষয়টা কোন দিকে যাবে? পরে ডাক্তারকে স্পেশালভাবে ডাইকা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে সাজেদা প্রেগনেন্ট। সাজেদা প্রেগনেন্ট, তাও 1-2 মাসের নয়, পাক্কা 3 মাস পার হয়ে 4 মাসে পড়ে গেছে। মারাত্মক একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেল। তারপর সবাই মিলে কি করবে? রাতারাতি ডাক্তারকে ডাইকা যত রকম চিকিৎসা লাগে ওকে 12 ঘন্টার মধ্যে সুস্থ করতে হবে। এই ধরনের একটা কমপ্লিট কোর্স কইরা মেয়েটার বাচ্চাটাকে মনে করো ওই পর্যন্তই শেষ করার পর ওর একটা পারফেক্ট জীবনযাপন করার জন্য, সংসার করার জন্য ওকে আরও 1 সপ্তাহ বাড়িতে রাখা হলো। তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। হওয়ার পর মেয়ে তো ওখানে যায় আর থাকে না। ওই ছেলের সাথে কথা বলে না, ছেলের সাথে যায় না, খায় না। সবাই বুঝাইয়া বাঝাইয়া ওকে আরও ওই বাড়িতে কিছুদিন রাখছে। রাখার পর মোটামুটি একটা ওনার সাথেও একটা সম্পর্ক হয়েছে, যেহেতু বিয়ে করা স্ত্রী,
আর ওই ছেলে অনেক বড় লোক বাড়ির ছেলে, এক বাপের এক ছেলে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তো বিয়ে করছে। ঘটনা এখানেই শেষ নয়। তো যেমনটা বললাম, ওই শারমিনের হাজব্যান্ড বাইরে থেকে চলে আসলো। আসার পরে বিষয়গুলো সব জানতে পারলো। যাই না, এখন উনি ওই বাড়িতে গেছে। যাইয়া সাজেদাকে কী বলেছে না বলেছে জানি না, তো বলে চলে আসছে। এসে উনি কীরকম যেন আলগা আলগা মন। শারমিনকে তো আগের মতো আর ভালোবাসে না, ইজ্জত করে না, দেখতেও পারতেছে না। সব কিছু মিলিয়ে শারমিনেরও মন ভালো নেই। তারপরও সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করতেছে আপন বোন। যাকে এভাবেই ওই সংসারে ওই 4 মাস ছিলেন সাজেদা। থাকার পরে ওখানে এসে প্রেগনেন্ট হয়ে যায়। ওই অবস্থায় দুলাভাইকে দিয়ে তারা পালায়ে চলে যায়, তার দুলাভাই তাকে নিয়ে। পালায়া যাওয়ার পর এখন এদিকে এর বাচ্চা একটা কোলে আরেকটা পেটে ছিল। এই অবস্থায় শারমিন একা হয়ে পড়ে, স্বামী নাই। অন্যদিকে তার ভাসুরের কাছে কিছু টাকা জমানো ছিল শারমিনের। সে টাকাগুলো শারমিনের নাম করে তার স্বামী নিয়ে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তার শালিকে নিয়ে। পালিয়ে যাওয়ার পর 9 বছর তাদের কোনো খোঁজখবর ছিল না। 9 বছর কোনো খোঁজখবর ছিল না। এই দিকেই শারমিন ভেঙে পড়ে একটা একে তো প্রেগনেন্ট অবস্থা, দ্বিতীয়তে শারমিনের কোলে একটা বাচ্চা যার বয়স খুব বেশি দিন হয়নি। তো এইভাবেই শারমিন অনেক যুদ্ধ করে তার বাচ্চাদেরকে বড় করার পর 9 বছর পর তার ভাসুরের চোখে পড়ছে। দেবর ভাসুররা আয়না ওই শারমিনের স্বামীকে উল্টো দিক করে গাছের মধ্যে ঝুলাইয়া পিটাইছে। হ্যাঁ, মানে ওই যে টাকা পয়সাগুলোও নিয়ে গেছে। শারমিনের করে খাওয়ার মতো কোনো রকম কোনো ব্যবস্থাই নেই। না থাকার পর পিটাইলে কী হইব? তো ওই বিয়ে করছে, বউরে তার খুঁজে পায় না, ওরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। ওই রাখছে তো গাছের সাথে ঝুলাইয়া পিটাইয়া বুটাইয়া নামাইছে কানে কুনে ধরে নামানোর পর কয়েকদিন পরে সে 3 দিন পর্যন্ত এখানে ছিল চোখে চোখে। তারপরে সে পালাই গেছে, আর নাই 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 নাই। তো এদিকে বাদ বাকি রইল শারমিন তো 2 মেয়েকে অনেক মানে পরিশ্রম করে লেখাপড়া করাইছে, বড় করে তুলছে। খুব বেশি বড় হয় নাই শারমিনের মেয়েরা, ওই সবারই 8 বছর বা 11 বছর 2 মেয়ের বয়সে এরকম করে চলছিল। সে যাই হোক, তো একটা পর্যায়ে কুলাইতে না পেরে গ্রামের হাঁস মুরগি বেচা পয়সা দিয়ে আর কুলায় না। তখন শারমিন তার 2 মেয়েকে নিয়ে শহরে চলে আসে। শারমিন একটা চাকরি নেয়, নেওয়ার পর তার 2 মেয়েকে ভালো জায়গায় ভর্তি করায়। কইরা শারমিনের এক মেয়ে এখন ব্যাংকে চাকরি করতেছে, অন্য বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে একটা সরকারি চাকরি করার ছেলের সাথে। সেও এখন স্কুলের একজন টিচার, খুব ভালো পজিশনে আছে আর কি, সব কিছু মিলিয়ে। তো তারপর শারমিনের জীবন তো ছোট মেয়েকে নিয়ে এইভাবে কাটতেছে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন শারমিনের ফোন আসে, এসে জানানো যায় যে তার হাজব্যান্ড খুব অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। আচ্ছা, তো শারমিনকে এত কষ্ট দেওয়ার পর, এত যন্ত্রণা দেওয়ার পরও শারমিন সেই কথা শুনে মানে ছুটে গেছে সেখানে, যায় দেখে তার স্বামী রাস্তায় পড়ে আছে। মানে কালো ঠান্ডা পাথর হয়ে গেছে তার স্বামী। হ্যাঁ, তার বোন সাজেদা তাকে পাত্তাও দিচ্ছে না, মরবে না বাঁচবে দেখার বিষয় নেই। তো এই অবস্থায় তার ছোট মেয়েকে ফোন করছে যে তোমাদের আব্বুর এই অবস্থা, বলতেছে ঠিক আছে, সে আমাদের দেখাশোনা করে নাই তাতে কী হয়েছে, সে তো আমাদের পিতা, তাকে তুমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, আমি আসতেছি। তো ছোটো বোন আস্তে আস্তে বড় বোনকে ফোন করে দিছে, শারমিনের 2 মেয়েকে। তো সবাই হাসপাতালে চলে আসা। তখন 1,80,000 টাকা ওর বাবার পিছনে খরচ করছে মেয়েরা, দেখো। করার পর তার বাবা মোটামুটি সুস্থ হওয়ার পর বাবারে ভালো খাওয়া দাওয়া যখন যেটা লাগবে না লাগবে মানে সমস্ত জিনিস টেক কেয়ার করছে। করার পর সে সুস্থ হওয়ার পরে বলতেছে সাজেদা কই, সাজেদা কই, সাজেদা
কয়েকদিন পর হ্যাঁ সাজেদারা ছাড়া মইরা যায় সে, অথচ অসুস্থ হইয়া সে 2টা টাকাও খরচ করলো না, তারপরে হচ্ছে তাকে দেখাশোনাও করলো না, তার সেবা যত্ন করলো না, উল্টো পুরো বিষয়টা সে হারাই গেছে। অথচ সেই সাজেদার জন্য তার রূপ যৌবন কাল মানে রুজি করছে যা সব কিছু ওর উপরে লুটাই দিছে। যে স্ত্রীকে এত অবহেলা করলো তার বিপদের সময় সে কাজে আসলো। যে সন্তানদেরকে সে মানে থাইকেও ছিল না যে সন্তানদের জীবনে, সেই সন্তানরা শেষ পর্যন্ত তাকে পিতার বড় আসনে রাইখা তার বিপদের সময় পাশে ছিল, কিচ্ছু মনে রাখে নাই। সেই দুঃখ যে না খেয়েছিল, কত কষ্ট করে মা মানুষ করছে। হ্যাঁ, তো ওই তখনও সাজদা সাজদা পরে ও সুস্থ হয়ে উনি ওই মহিলার কাছেই চলে গেল। তখন মেয়েরা তার মারে বলল, মা আসলে বিবেক যার নাই, মনুষ্যত্ববোধ যার নাই, তার জন্য এত কান্নাকাটি করার কি কোনো মানে আছে মা? বাদ দাও না, জীবন তো চলেই গেছে। আর কি আমরা চাই যে আমরা এখন সেটেল, আমরা চাই যে তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। তখন শারমিন বলল, নতুন করে শুরু করব মানে? আমার নতুন বলতো তোরা, পুরন বলতো তোরা, তোরাই আমার সব। বলছে না মা, আমরা মেয়ে, আমাকে বিয়ে, বড় মেয়ে বলছে আমাকে বিয়ে দিয়ে গেছো, পরের বাড়ি চলে গেছি, 2 দিন পর ও বিয়ে শাদী হয়ে যাবে, তখন তো তোমার একটা সাথী দরকার। তখন 2 মেয়ে মায়ের সাথে আলাপ আলোচনা করে মায়ের এই করুণ পরিণতি দেখে মায়ের পারমিশন নিয়ে খুব ভালো দেখে মাকে একটা বিয়ে দেয় এবং তারা একজন নতুন বাবা পায়। আর সেই লোকটা শারমিনকে অনেক 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 সম্মান করে ইজ্জত করে ভালো রেখেছে। তো এখন সবাই ভালোই আছে। আর ওই লোকটার শুনলাম শারমিনের আগের হাজব্যান্ডের, ওনার নাকি আবার ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা করাতে পারছে না, এই অবস্থায় ওনার দিনকাল চলতেছে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করলাম, আসলে আমি বিভিন্ন মানুষের জীবনের ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরি। জানি না এটা থেকে কতটুকু কী পাওয়া গেল, বাট আমিও একটা জিনিসই পেলাম, আসলে অন্যায় সবসময় সৎ মানুষের সঙ্গেই হয়। তো শারমিন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। আমার গল্পগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো জীবনের কাহিনী নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হাফিজ।